নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলায় ভোটের মুখে আবার জনতার দরবার। আর জনতার দরবার মানে শুধু নেতাদের কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, চিৎকার চেঁচামেচি নয়। আমার সঙ্গে থাকছেন প্রতিদিন জনতা। এই জনতার প্রশ্ন নেতাদের উদ্দেশ্যে, জনতা রায় দেবে নেতাদের, নেতারা উত্তর দেবেন জনতার প্রশ্নের। আজ কারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে। জনতা তো আছেন, তার সঙ্গে বিভিন্ন দলের মুখপাত্ররা রয়েছেন। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভজিৎ নস্কর। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। আমার সঙ্গে আছেন সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্ত এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। হ্যাঁ, প্রথমেই আপনারা দেখাবো, আজকে দিনভর আমরা দেখাচ্ছি সিএএ। সিএএ এটা কি বুমেরাং বিজেপির? আর সেই জন্যই কি সন্দেশখালী আর দুর্নীতিকে ইস্যু করছে? কারণ আজকে যে ঘটনাটা উঠে এলো তা হচ্ছে সিএএ কোপের মুখে বাংলার শ্রমিকরা। ওড়িশার ভদ্রকে যে ঘটনা ঘটলো তা অনেক শ্রমিকই তারা জানাচ্ছেন যে বাংলায় কথা বলায় তাদেরকে মারধর করা হয়েছে। তারা বলছেন বিজেপির লোকেরাই মারধর করেছে, আরএসএস এর লোকেরাই মারধর করেছে। নবান্ন তাদেরকে উদ্ধারও করেছে, কিন্তু তারা কি বলছেন সেই ঘটনাটা দেখাই একবার। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সেই সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক স্বেচ্ছাসেবীর কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে চালু হয়েছে সিএএ। সেই সিএএ এর কোপে বাংলা শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না, সেটা ভদ্র। প্রায় 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কর্মরত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 20 জন বাসিন্দা। তাদের দাবি, কয়েকজন বিজেপি আরএসএস এর কর্মী সমর্থক সিএএ এর প্রসঙ্গ তুলে তাদের থেকে পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধরও করা হয়। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। এরপরেই শামশেরগঞ্জের 20 জনকে ওড়িশা থেকে ফেরত নিয়ে আসে রাজ্য সরকার। বিজেপি সমর্থিত মানুষ সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল, অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, বাংলায় কথা বলছেন, আর সেই বাংলা শুনে সেখানকার বিজেপি আরএসএস এর লোকজন বলছে কোন ভাষায় কথা বলছো, বাংলা। সঙ্গে সঙ্গে তারা সিএ এর প্রসঙ্গ তুলছে। বিজেপি আর আরএসএস এর কর্মীরা সারা ভারতে ঠিক করে দেবেন যে বাংলায় কথা বললেই তাদের উপর মারধর করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্যাতিতদের পাশে আমাদের প্রশাসন থাকছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন বহিরাগতর তকমা আজকে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চরম বিপর্যয়ের সামনে ফেলে দিয়েছে। ভদ্রকের ঘটনা নিয়ে দুবার ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছেন। নিউজ 18 বাংলা। আমি অ্যাঙ্কার এই শোয়ের, কিন্তু আমাদের ফরম্যাট অন্যরকম। এখানে আলোচনা পাল্টে যাচ্ছে, ধরন পাল্টে যাচ্ছে, কারণ জনতা আছে আমার সঙ্গে। জনতার প্রথম প্রশ্ন, কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? প্লিজ। প্রশ্ন বিজেপির প্রতিনিধি শঙ্কুদেব দাকে। ওকে। শঙ্কুদেব দা, সিএএ কার্যকর হওয়া এ রাজ্য কি আপনাদের বিপক্ষে যাচ্ছে, যেটা ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারে? মাইক্রোফোন। দেখুন, সিএ কার্যকর করার জন্য আমাদের এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ভোট ব্যাংকের রাজনীতি নেই।
সিএ এমন একটা ব্যবস্থা যেটা কার্যকর করার পেছনে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে যে যারা বিতাড়িত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুধুমাত্র ধর্মের কারণে, তাদেরকে হচ্ছে স্বীকৃতি দেওয়ার জন্য একটা আইন। এই আইনে কোথাও কাউকে বিতরণের কথা বলা হয়নি, তাই ভোট ব্যাংককে লক্ষ্য করে এই ধরনের আইন করা হয়েছে। এইটা তৃণমূল কংগ্রেসের অপপ্রচার, এটা এক না নম্বর। এই যে বিভ্রান্তি কি হচ্ছে না, এই যে যেটা ভদ্রকের ঘটনা ঘটলো, এটা কি বিভ্রান্তি হচ্ছে কোথাও? ভদ্রকের ঘটনার জন্য নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের এই প্রাদেশিকতার রাজনীতি দায়ী। আচ্ছা। ওনারা কীর্তি আজাদকে ক্যান্ডিডেট করেন আর হ্যাঁ। তার সামনে দাঁড়িয়ে ওনার সাধারণ সম্পাদক চিৎকার করে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন। এখন বাংলায় কেউ এলে যদি আপনি ভারতবর্ষের লোককে বহিরাগত বলে চিৎকার করতে থাকেন, তাহলে আপনার বাংলার লোকেদেরও বাইরের লোকেরা এভাবে ফেস করতে হবে। ওকে, 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 এক সেকেন্ড, ওকে, কিষাণ মিত্র। এই ওকে। সিচুয়েশন পেরে গেছি। তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। ওকে। আমাদের মতে বেশ, আমি আসবো। এক লাইনে শেষ করবো আন্দা, আমাদের মতে ভারতবর্ষের কোনো জায়গায় এই ধরনের প্রাদেশিকতার রাজনীতিকে ছড়ানো উচিত। প্রাদেশিকতার রাজনীতি করছো তোমরা, এখানে এলে পরে বহিরাগত বাইরের লোকেরা আবার প্রার্থী করছো, আর বাইরের লোকে বাইরে গেলে পরে তো বাঙালিকে বলবে বহিরাগত, এই রকমই হবে। আমাদের প্রার্থীর নাম এখানে উদ্ধৃত হলো, উল্লেখ হলো, তার মাধ্যমেই এই যে প্রাদেশিকতার অভিযোগ এটাকে আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। আমরা যেটা বলেছি, বারবার বলেছি, যে যারা বাঙালি বিদ্বেষী, এবং শুধু আজকে ভদ্রকের ঘটনা নয় তো, আমি জাস্ট আরেকটা ঘটনার উল্লেখ করছি। বছর আড়াই আগে বর্ধমানের দম্পতি পলাশ অধিকারী এবং শুক্লা অধিকারী, তাদের 1.5 বছরের সন্তান আদি অধিকারী, তারা কর্ণাটকার ব্যাঙ্গালোরে তারা গেছিলেন। তারা পারিবারিকভাবে বিজেপি সমর্থক এবং বিজেপি কর্মী। হ্যাঁ, তারা ওখানে গিয়ে তারা এইভাবে উনাদেরকে নামগুলো ওখানে তো আরেকবার কংগ্রেসের শুনুন, সরকার। নামগুলো আরেকবার শুনুন, পলাশ অধিকারী, শুক্লা অধিকারী, তাদেরকে এইভাবে কোনো একটা হোটেল থেকে বাংলাদেশি বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, জেল এটা কি দেওয়া BJP হয়েছিল, আমলে? জেল দেওয়া হয়েছিল, এবং বিজেপির সাংসদ এবং বিজেপির যুব নেতা যে ব্যাঙ্গালোরে, ওকে, তার নেতৃত্বে তাদেরকে জেল সুনিশ্চিত করা হয়। এখান থেকে এখানে তো বারবার নবীন পটনায়কের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক, আমি এখানে আবার তাহলে বলছি, এরকম ঘটনা আমি ঘটলো আবার কেন? বলছি, পলাশ অধিকারী, শুক্লা অধিকারীকে ততদিন বেল দেওয়া হয়নি যতদিন কর্ণাটকাতে বিজেপি সরকার ছিল। যেই সরকার পরিবর্তন হয় এবং কংগ্রেসের সরকার আসে, Okay. প্রথম 9 বারের পর প্রথম 9th টাইমে তারা বেল অ্যাটেম্পটে পায়। তো সুতরাং তাদের এই বাঙালি বিদ্বেষী, আর এখানে শঙ্কু বলল যে এটা নাকি কাউকে বিতাড়িত করার নয়, সিএ এর যে নিয়মাবলী ওরা প্রকাশিত করেছে নির্বাচনের আগে, সেই নিয়মাবলীর প্রথম শর্ত হচ্ছে একজনকে নিজেকে বিদেশি হিসেবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ওকে, তো তার মানে ওকে। তার নাগরিকত্ব প্রথমেই সম্ভবত চলে পর্দা, গেল। তার মানে কি কোথাও বিভ্রান্তির কারণ আছে, কোথাও মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। এক সেকেন্ড, আমাদের রাজ্যে বাংলাদেশিদের অবৈধ নির্বাচনী ব্যবস্থার মধ্যে প্রবেশ করানোর স্পেসিফিক অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস একাধিক জালি ভোটার কার্ড, আধার কার্ড এসব করার ক্ষেত্রে ইনভলভ আছে। Okay. এদের এমন জেলা নেতৃত্ব আছে যাদের এখানে ভোটার কার্ডের নাম আছে, আবার বাংলাদেশেও আছে। কি আমি বলছে? একদম অভিযোগ এদের করছি, কেন্দ্রীয় আমরা নেতৃত্ব ইলেকশন বলছে রোহিঙ্গাদের জন্য ইলেকশন তৃণমূল কমিশনও বানাবে। জানিয়েছি। আর শুনুন, এখানে এসে আরে তৃণমূল বাঙালিদের ভবনের রোহিঙ্গার পেছনে বাংলাদেশি হিসেবে দেখাবে। দাঁড়ান, তৃণমূল ভবনের পেছনে গুলশান আবার কলোনি এসব- থেকে ওকে, ওকে। ইউপির এসটিএফ এসে বাংলাদেশিদের ধরেছিল, কল্পিত তখন এরা গল্প কোনো বলে ব্যবস্থা লাভ নেয়নি। হবে না। প্রশ্ন ছিল, এরা তো এই পরিস্থিতি তোমাকেও তৈরি যেমন করেছে প্রশ্ন সারা ছিল, দেশে। কল্পিত গল্প বলে রাজনীতির লাভ হবে কারবারিদের না। কাছে গল্প বেশি আপনারা ঝগড়া বলছেন নয়, বাঙালি বেশি আপনারা ঝগড়া আজকে নয়। বাংলার লোকেদের তৃণমূলের জায়গায় নিয়ে চলে গেছেন তৃণমূলের ভারতবর্ষে। দিকে কারো প্রশ্ন এমন রয়েছে, সরকার তৃণমূলের দিকে কারো প্রশ্ন রয়েছে, তৃণমূলের দিকে কারো প্রশ্ন রয়েছে, বিজেপির প্রশ্ন নিয়েছি। আপনার বলুন কৃষাণু মিত্র। তৃণমূলকে আপনারা কি সিএর বিরুদ্ধে বিরোধী হ্যাঁ, বলুন বলুন, সিএ বিরোধিতা করছেন কেন, তাই বলতে চাইছেন কি কৃষাণু? আমরা তো আবার বলেছি, নাগরিকত্ব হবে নিঃশর্ত। কেউ যদি মনে করে যে কেউ নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত হয়ে এসছেন, তাদেরকে তো বারবার ভারতবর্ষের যে সিএএ, এর আগে এটা তো প্রথম সিএএ আইন নয়, এর আগে 1955 সাল, 2003 আরে সালে ওপেনলি বলুন না, রোহিঙ্গাদের নাগরিকত্ব আবার- দিতে হবে, বলুন না। আবার কথা বলছে, এসব রেখে রেখে বলছেন কেন? রোহিঙ্গাদের ভাই এখানে বলছেন সবাই না কেন, শিক্ষিত। হ্যাঁ? বলছেন এই যে বাইপাস বিজেপির দিয়ে প্রতিনিধি পাকিস্তান যেটা দিয়ে বলছে, কাঁটাতারের তলা দিয়ে দয়া এসব করে ঢুকিয়েছি, গুগলে- ওকে, সেগুলোকে রাজনীতির কারবারিদের আমাদের এখানে প্লিজ জনতার দরবারে বেশি ঝগড়া নয়, শঙ্কু ঝগড়া নয় বেশি।
কংগ্রেসের দিকে কারো প্রশ্ন রয়েছে? কংগ্রেসের দিকে প্রশ্ন। ওকে প্লিজ, কংগ্রেসকে প্রশ্ন কি? বেশ, ওকে কৃষাণু প্লিজ। নাগরিকত্ব হবে নিঃশর্ত। ওকে, কংগ্রেসের প্রশ্ন প্লিজ। প্রশ্নটা শুনতে দাও, প্লিজ দাও। সিএকে ভোট অস্ত্র বলে ধরে আরেকবার নিয়েছে। বলুন, আরেকবার বলুন। আমার প্রশ্ন কংগ্রেসকে, সামনেই লোকসভা ভোট, এই লোকসভা ভোটে বিজেপি সিএ কে ভোট অস্ত্র বলে ধরে নিয়েছেন, তাহলে আপনারা কেন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করছেন না? আন্দোলন করছেন না? কতটা আন্দোলন করছেন আপনারা, করতে পারছেন? সময় দেখুন, আমি জোরে কথা বলতে পারি না, আমি একটু শুনছিলাম দুজনের কথা, আলোচনাটা, প্রশ্নটাও শুনছিলাম। তো দুটো তিনটে প্রশ্ন আমারও আছে, আপনাদেরও এটা জানা উচিত যে সিএ কে নিয়ে শঙ্কু অনেকগুলো কথা বললো। তো সিএ মানে নাগরিকত্ব দেওয়ার আইন, বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, দেওয়ার আইন। তো ভারতবর্ষে কোনোদিন কোনো এরকম আইন শুনেছেন যে কয়েকটা দেশ স্পেসিফিক করে দেওয়া হচ্ছে? আর বলছে ধর্মীয় কারণে উৎপীড়নের জন্য মানুষকে শুধু সরে যেতে হচ্ছে। কেন ধর্মীয় কারণে উৎপীড়ন হয়? রাজনৈতিক কারণে উৎপীড়ন হয় না? পলিটিক্যাল পারসিকিউশন হয় না? নাকি জিওগ্রাফিক্যাল পারসিকিউশন হয় না? এথনিক পারসিকিউশন হয় না? উত্তরটা হচ্ছে, শঙ্কু আমি বলিনি, তারপর বলুন। হ্যাঁ, নাম্বার ওয়ান, ওদের কথা মনে পড়ছে কোথায়? বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশের কথা তো নিশ্চয়ই বলতে হবে, বাংলাদেশ। ওদের কথা মনে পড়ছে পাকিস্তান, আফগানিস্তান। খুব ভালো কথা। কাদের কাদের বলছে? পার্সি, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এত তো বড় হিন্দু দরদি, একেবারে স্কার্ফ গলায় ঝুলিয়ে এসছে, কেন তামিল শ্রীলঙ্কার হিন্দুদের কথা হলো না? ওয়াই নট? তামিল শ্রীলঙ্কার হিন্দু নেই কেন? আমি জানতে চাইছি যে ভারতবর্ষে কোনো আইন হয় নাকি এরকম ভাবে পার্টিকুলার? না, জাস্ট ক্লোজ করতে দিন। ভুটানের খ্রিস্টানদের কথা নেই কেন? আমি জানতে চাইছি তাহলে মায়ানমারের হিন্দুদের কথা নেই কেন? আমার তো এটা জানতে হবে যে তাহলে নেপালি বুদ্ধিস্টদের কথা কোথায় গেল? আমি দেখাবো। উত্তরটা শুধু তাই না, উত্তরটা আমি ক্লোজ করছি। দেখুন, প্রশ্নটা হচ্ছে, আমি আসছি, আমাকে বলতে দিন। হ্যাঁ বলা হলো, এবার যে উত্তরটা দিই। ধর্মীয় কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ভাগ করব, ভাগ, এই ভাগ এবং বিভাজনের রাজনীতি করে ভোটের ফায়দা তুলতে গিয়ে এখন ওদের মন্ত্রীকে পর্যন্ত বলতে হচ্ছে যে আমি দেশের নাগরিক না, নতুন করে নাগরিকত্ব দাও। সংক্ষেপে উত্তর দাও প্লিজ। শান্তনু দেব না, শান্তনু বাবু কি নাগরিক নয় দেশের? ওকে, সৌম্যদাকে আমার কিছু বলার নেই, কিন্তু কংগ্রেসকে আমার বলার আছে। কংগ্রেসকে কম বলে উত্তরটা আগে দাও। শুনুন না, ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল তখন আপনার রাজনৈতিক বিভাজন মনে ছিল না। ভারতবর্ষের আইন রাজনীতি করেছিলেন, আরে শুধু ধর্মের ভিত্তিতে দেশটা ভেঙে দিয়েছিলেন। ওকে, তখন মনে ছিল কারা ফায়দা দিয়েছিলেন? কংগ্রেস, মুসলিম লীগের সরকার ছিল। ওকে, আমরা আসবো, এই আলোচনাতেই থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি, এ রাজ্যে দুর্নীতি এবং সন্দেশখালী, এই দুটোই মূল ইস্যু করেছে বিজেপি। সত্যি কি বুমেরাং হয়ে গেছে সিএ রাজ্যে, বুঝতে পেরেছে বিজেপি? আসবো একটা ছোট্ট ব্রেকের পর, দেখতে থাকুন জনতার দরবার। ব্রেকের আগে মূলত তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের তর্ক বিতর্ক। আমি সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্তর কাছে যাব জনতার দরবারে। জনতা প্রশ্ন করছে বিভিন্ন প্রশ্ন, আমি প্রদীপদার কাছে যাব যে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন, তৃণমূল নেতারা বলছেন যে যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি নাগরিকত্ব হারাবেন, বিদেশি হয়ে যাবেন। সেইখানেই কি চাপে এখানকার বিজেপি? অয়নদা, এটা আজকের কথা না, আজকে সিপিআইএম এর কথা না, আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি। এখন তো সিএ নিয়ে ঢোক গেলছে শঙ্কুদেবের দল, শঙ্কুদেব না, বিজেপি ঢোক গেলছে। প্রশ্ন করলে উত্তর দিতে পারেনি। আসলে সিএটা ওরা ফ্লোট করিয়েছিল, একের পরে কিছু ফ্লোট করাচ্ছে, বাউন্স ব্যাক করছে, পিছিয়ে আসছে। একজন লোকের উত্তর দিতে পারছে না, ভারতবর্ষের লোকের উত্তর দেবে কি করে? আর কারুর ক্ষমতা নেই ভারতবর্ষের বুকে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আছে, আমাকে ভারতবর্ষ থেকে সরিয়ে নেবে, এত বড় ক্ষমতা কারুর হয়নি। এটা এখানে দাঁড়িয়ে বলে গেলাম অন এয়ার। 19 লক্ষ লোক নাম বাদ গেছিল আসামে। বলার চেষ্টা হয়েছিল তো নির্দিষ্ট একটা ধর্মাবলম্বী, 14 লক্ষ হিন্দু লোক ছিল, তার মধ্যে সেনাবাহিনীর জওয়ান ছিল। কোন উত্তর? ওটা এনআরসি আমাকে বলেছিলেন সুকান্ত মজুমদার, আমাকে সুকান্ত মজুমদার বলেছিলেন আপনি পড়াশোনা করে আসুন। আমি জানি তো এনআরসি, সিএটা কি? এনআরসির ধাপ নয় শুরু না, শঙ্কুদেব পান্ডা। আরে ও কি বললো দাঁড়ায়? ও কি বললো দাঁড়াবে? ও কি বললো দাঁড়াবে? বলছি, ও কি বললো দাঁড়াবে? ও বললে দাঁড়াবে না তো, ও বললে দাঁড়াবে না।
ও বললে না, না, দাঁড়াবে না। এসব বলো না, ও বললে এসব বলো দাঁড়াবে না, না। এটা না। এইটা হচ্ছে আমার আসল কথা হচ্ছে- পরিচয়। এইটাই আসল পরিচয়। এইটাই আসল পরিচয়। এরা বুমে, বুমে। ইলেকট্রাল বন্ডের শঙ্কু টাকা বললে নেয়। বুমে। এরা ইলেকট্রাল বন্ডের টাকা আমার নেয়। প্রশ্ন হচ্ছে, তোমাদের এরা নেতারা তো ইলেকট্রাল বলেই- বন্ডের টাকা নেয়। তোমাদের নেতারা তো বলেই দিয়েছেন যে এনআরসি এখানে হবে না। সিএও হবে না। সিএও হবে না। এরা নির্বাচনের Please, কথা please, বলছে। স্পষ্ট আছে এই আইনে কাউকে বিতাড়িত করার প্রভিশন নেই। ওকে শুভজিৎ, যে সিএ কি বুমেরাং বিজেপির এ রাজ্যের ক্ষেত্রে? এ রাজ্যের ক্ষেত্রে কি সেরকম ভাবে সাধারণ মানুষ সিএ এর বিষয়টা নেবেন না? যতই মতুয়াদের শান্তনু ঠাকুর তিনি প্রচার করুন বা যাই করুন। দেখুন মানে অয়নদা, সিএর একটা যে সিটিজেনশিপ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক মানুষ যারা বাংলাদেশের সাথে মানে লাগোয়া অঞ্চলে বসবাস করে, যেটা আপনার প্রায় 2000 কিলোমিটারের বেশি এরিয়া যেটা বাংলাদেশের সাথে বর্ডার। আমি বলছি স্কার্স অফ পার্টিশন একটা আছে এখানে, কিন্তু আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট লেটার আছে পাকিস্তানের প্রথম ল মিনিস্টার ছিলেন যিনি, এবং এখানকার অবিসম্বাদিত নেতা মতুয়া সমাজের যোগেন্দ্রনাথ মণ্ডলের, এবং সেখানে তিনি লিয়াকত আলী খান তখনকার প্রধানমন্ত্রী পাকিস্তানে তাকে লিখছেন কিভাবে পারসিকিউশন হচ্ছে বাংলাদেশে এবং ইস্ট পাকিস্তানে বিশেষ করে। তো এইটা যখন রয়েছে, এই যে স্টেটলেসনেস আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমি বলছি যখন একটা নাগরিক তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, তারা থাকছে, তাদের কাছে ন্যায্য গভর্নমেন্টের সমস্ত রকম যে বৈধ যে আইডেন্টিফিকেশনস রয়েছে, তা সত্ত্বেও একটা সরকার যদি বলে যে আমরা তোমরা নাগরিক কিনা সেটা এতদিন থাকার পরে, কিন্তু দ্যাট সেড অয়নদা, দ্যাট সেড যে পারসিকিউশনের হিস্ট্রি কিন্তু খুব স্ট্রং এবং স্টেটলেসনেস হয়েছে। তাই এখানে কিন্তু 20 বছর ধরে কাজ করছেন এরা, এই যে বাংলার শ্রমিকরা শঙ্কুদেব 20 বছর ধরে ফেরি করছেন ওই সমস্ত এলাকায়, আজকে হঠাৎ করে আমি বলছি আমার প্রশ্নটা শেষ করতে দাও। এনাফ জায়গা নয়, ওদের কোনো অথরিটি নেই, ওরা এটা স্পেসিফিক্যালি বলবে। ওদের নেত্রী একসময় লোকসভায় গিয়ে কাগজ ছুড়ে মেরেছিলেন, এখানে অনুপ্রবেশ হয়েছে এই লেভেলে বলে আজকে এই অবস্থা ঘটনা। আর সিপিএম বড় বড় কথা বলছে, মরিচছাপির মতো মানুষকে ডুবিয়ে দেওয়ার প্রকল্প তো নয় এটা। এটা তো মানুষকে স্বীকৃতি দেওয়ার কথা, এটা তো মানুষকে ডুবিয়ে দিয়েছিল। আমি একটা শুভজিৎ একটা কথা বলেছে যে হ্যাঁ 2000 কিলোমিটারের পোরাস বর্ডার ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছি। 1947-এর পরে আজকে 70 বছর 72 বছর একটা দেশ স্বাধীনতার পরে ভারতবর্ষে কোনো আইন হতে যাচ্ছে, আমার শুধু এটাই প্রশ্ন, যেটা আইন হতে যাচ্ছে সেখানে কোনো রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা যায় কিনা? এটা ক্লিয়ার কাট এভিডেন্স অফ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আরে ভাই ধর্মের উপরে সাবজেক্টটা শেষ করব। আপনি বাদ দিতে পারেন না। আপনারা ধর্মের ভিত্তিতে ভেঙেছিলেন তো দেশটা, মেনে নিয়েছিলেন কেন? তখন ব্রিটিশের আলোচনা হোক। ওকে প্লিজ, আজকে প্লিজ 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 ওকে ওকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। আরে শঙ্কুদেব প্লিজ বছর ধরে এদের কথা ভাবেননি। প্লিজ 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 ওকে 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 প্লিজ সমুদা প্লিজ প্লিজ প্লিজ। না, আমার বক্তব্য হচ্ছে সিপিএম এর মরিচ ঝাঁপি এই প্রসঙ্গ তৃণমূলও বলে বিজেপিও বলে, যে কোনো জায়গা যে কোনো ইস্যুতে। বেশ বেশ ওকে ওকে ওকে। সিএ নিয়ে মতুয়া নিয়ে এত কথা বলছে, মতুয়াদের একটা অংশ সিএ এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে। আমি শুধু এটুকু বললাম ওদেরকে, ভোটের ফলে রেজাল্ট গল্প দেখাবেন না তো। এবার আমরা চলে যাব, কোনো গল্প নয়, কোনো গল্প নয়। ওকে ওসব সিপিএম এর গল্প। এবার আমরা চলে যাব, প্লিজ 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 ওকে প্লিজ 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 ওকে শঙ্কু। আমি জাস্ট মনে করিয়ে দিই 2021 সালে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার জিপের বনেটে হনুমান সেজে একজন ব্যক্তি বিজেপির প্রচার করতেন, তার নাম নিবাস সরকার। 6 মাস পর তিনি সুইসাইড করেন, যেরকম কিছুদিন আগে আমরা দেখলাম দক্ষিণ কলকাতার গল্প বানাবেন আপনারা, বলুন আর সুইসাইড নোটে কত গল্প বানাবেন। মার খাওয়ার ছবি দেখিয়েছিলাম, তারপরে এবার দেখাবো দেখুন যে সিএ কি এ রাজ্যে, এখানে তো তোলপাড় হচ্ছে, কিন্তু রাজ্যে কি কোনো প্রভাব ফেলবে, যেটা প্রশ্নটা বারবার করছিলাম অতিথিদেরকে। দেখুন আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কাজ করছেন, কোনোদিন অসুবিধা হয়নি। সিএএ চালু হওয়ার পরেই আক্রান্ত। সিএএ এর প্রসঙ্গ তুলে প্রথমে পরিচয়পত্র চাওয়া হয়, তারপর মারধর। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমাও সেটে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে জোর শোরগোল।
চুপ পার্টি ফিটে উনু আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এখন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে। এই ঘটনাকে সামনে রেখেই অনেকের প্রশ্ন, সিএএ বুমেরাং হতে পারে এই আশঙ্কায় কি তৈরি হয়েছে পদ্ম শিবিরে? সিএএ নিয়ে এমন বিভ্রান্তি হতে পারে এটা আঁচ করেই কি সিএএ ইস্যুতে এখন নরম বিজেপি? তাই কি ওড়িশার ঘটনা নিয়ে সিএএ প্রসঙ্গ ডজ করলেন সুকান্ত? কৌশলে চেষ্টা করলেন গোলপোস্ট বদলে দেওয়ার? সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না। তাই নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019 সালে সিএএ কে অস্ত্র করে বাংলায় লোকসভা ভোটে লড়ে বিজেপি। ভোটের ফলে তার ডিভিডেন্ডও পায়। 5 বছর পরে আবার লোকসভা ভোট। এবার ভোটের মুখে সিএএ চালু করে দিয়েছে মোদী সরকার, কিন্তু তারপরেও সিএএ নিয়ে বিজেপি নরম। সেভাবে সিএএ অস্ত্রে শান্তিতে দেখা যাচ্ছে না। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মূর্ত প্রতীক হিসেবে লড়েছেন। সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সিম্বলিক হিসেবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতেই প্রশ্ন ওঠে, তাহলে কি সিএএ বুমেরাং হয়ে যেতে পারে? এই আশঙ্কাতেই সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুতে গরম আর সিএএ তে নরম বিজেপি। সিএ হচ্ছে বিজেপির আত্মা। ওপার বাংলা থেকে ছিন্নমূল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি বদ্ধপরিকর। এটাকে কোনোভাবেই বিজেপি কম্প্রোমাইজ করে ফেলবে না। কিন্তু সন্দেশখালী একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। না, সিএ আমাদের ইস্যুর বিষয় না। আমরা রাজনীতির বাইরেও এটা আমাদের আইডিওলজিক্যাল ইস্যু, আমাদের আদর্শগত ইস্যু। নিউজ 18 বাংলা। সিএ নিয়ে কি হবে রাজ্যে, ভোটের ফলে কি হবে, বিজেপির পরবর্তী কৌশল কি হবে, এসব নিয়ে তো আমরা আলোচনা করলাম এবং পরবর্তী সময় আমাদের নজর থাকবে। তবে এবার নজর দিলীপ ঘোষ। আবার দিলীপ ঘোষ মন্তব্যে বিতর্ক হয়েছে গতকাল। নির্বাচন কমিশন শোকজও করেছে, 2 দিনের সময় দিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ করেছে, কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। এবার কমিশনকে মেশো বললেন দিলীপ ঘোষ। মেসমশায়ের বাড়িতে কেন গেছেন 10 জন তৃণমূল নেতা? এই প্রশ্ন তুললেন রাজ্য নেতৃত্ব, যদিও একদম পাশে দিলীপ ঘোষের। দেখুন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। একের পর এক মন্তব্য আর বারবার বিতর্ক। সম্প্রতি তৃণমূল নেত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৃণমূল নালিশ করে কমিশনে। দিলীপ ঘোষকে শোকজও করেছে নির্বাচন কমিশন, চেয়েছে দিলীপের জবাব। এর পরের দিনই দিলীপ ঘোষের নিশানায় কমিশন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন এবং পরপর 2 বার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। তবে এই ধরনের কন্ট্রোভার্সি থেকে অ্যাভয়েড করাই ভালো, কারণ নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে। এটাই তো অবাক যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বলেছিল এই নির্বাচন কমিশন নাকি বিজেপির বসানো।
বিজেপির বসানো নির্বাচন কমিশনের কাছে বারবার তৃণমূল কংগ্রেস যাচ্ছে, উনি সেখানে ইয়ার্কি করছে। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট থেকে দূরে থাকা উচিত। এত বিতর্ক হচ্ছে আপনাকে নিয়ে, বিতর্ক আপনারা করছেন, আমি বিতর্ক করছি নাকি? মিডিয়ার কাজ নেই, খেয়ে দিয়ে সারাদিন চালাতে হবে, দিলীপ ঘোষকে ধরে নিয়ে আসছে। আমি কোথায় বিতর্ক করলাম? মানে বলছেন যে বিতর্ক আপনি তৈরি করেন না? আমার কোনো বিতর্ক করার দরকার নেই, আমি তর্ক করি। মানুষ বুঝতে পারে পরিষ্কার, আপনারা কেন বুঝতে পারেন না? আমি বুঝতে পারি না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এ নিয়ে মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়। এই শোকজ পাওয়ার পরের দিনই দিলীপের নিশানায় কমিশন। এদিকে তৃণমূল নেত্রীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এদিন দুর্গাপুরে থানায় এফআইআর দায়ের করেন স্থানীয় এক মহিলা। নিউজ 18 বাংলা। তবে অনুব্রত মণ্ডলের পর দিলীপ ঘোষই কিন্তু রাজনীতির ময়দান অনেকটাই জমিয়ে রেখেছেন। হ্যাঁ, তৃণমূল নেত্রীকে নিয়ে যা বলেছেন সেটা অবশ্যই নির্বাচন কমিশনও করা, কিন্তু কোথাও আমরা বিভিন্ন সময়ে দেখেছি দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূলের একটা সফট কর্নার আছে। এই যে কমিশনের কাছে যাচ্ছ তোমরা, বা কড়া যে বার্তা দেওয়ার চেষ্টা করছে, সেটা কি মন থেকে, তৃণমূল মন থেকে দিচ্ছে? তৃণমূল মন থেকে না দিলে মন ছাড়া দেবে কি করে? আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে শুধু দিলীপ ঘোষ তো নয়, টোটাল বিজেপির ইকোসিস্টেম। আচ্ছা, আজকে দিলীপ ঘোষ যাকে মেশো বলছেন, সেই মেশোকে যে অ্যাপয়েন্ট করেছে সেই খুঁড়ো সম্পর্কে দুটো কথা বলুক। সেই খুঁড়ো তো সকলের মাথায়। কদিন আগে দেখলাম এই দুজন মেশোর মধ্যে, এই তিনজন মেশোর মধ্যে দুজন মেশো সরে গেছিল বা চলে গেছিল, রিটায়ার করে গেছিল। তো সেই অ্যাপয়েন্ট করা নিয়ে তো বিস্তর জল ঘোলা হয়েছে। আমরা জানি কিভাবে সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার থাকার কথা, তাকে সরিয়ে সেখানে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে একজনকে রাখা হয়েছে যাতে বিজেপির মেজরিটি থাকে। তাহলে যেটা সুকান্তবাবু দাবি করছেন সেটা তো উনি নিজেদের যে কথাগুলোকে গিলতে হচ্ছে উনাকে, যে আজকে তো আমাদের শুধু অভিযোগ নয়, উনাদের কাজ করার, উনাদের কাজ প্রমাণিত করছে যে উনারা এর এই যে মেশো যাকে বলছেন তার উপরে খুঁড়ো, সেই মেশোকে নিয়ন্ত্রণ করছে। আজকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের বেলাগাম নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু এটা তো নতুন নয়। আমরা তো সিপিএমের আমল দেখেছি, কিন্তু তৃণমূলের আমলে শুরু অনুব্রত, আরো অনেকে, তারপরে এখন দিলীপ ঘোষ, সুকান্ত, মুদ্রা রেপিটোপিট। দেখুন, এখন নির্বাচনটা আমাদের ভারতবর্ষের বুকে তার 2-5টা সাধারণ নির্বাচনের মতো পরিবেশ নেই, 1 নম্বর কথা। আর কে বরের ঘরের মাসি, কোনের ঘরের পিসি, আমাদের সাধারণ মানুষের জেনে কোনো লাভই নেই। আচ্ছা, বেকারের সংখ্যা বাড়ছে, উনি বলছেন টিভি মিডিয়া পড়ে আছে, উনি তো ডাইলুট করছেন আসলে ইস্যুগুলোকে। বেকারত্ব নিয়ে কোনো কথা বলছেন, বিজেপি কোনো কথা বলছে? দিলীপ ঘোষ ঘুরিয়ে এই কথাগুলো বললো, সারাদিন ধরে টিআরপি নেওয়ার জন্য মিডিয়া চলবে, বেকারত্ব নিয়ে একটা কথা নেই। আচ্ছা, করোনার সময় দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে যে ওষুধগুলোকে ছাড়া হয়েছিল তার জন্য কতগুলো লোক মরে গেল, সেই নিয়ে কোনো কথা নেই। কেন কথা নেই? আচ্ছা, আমাদের বুঝতে পেরেছি, ইংরেজ শাসনের থেকেও আমাদের আর্থিক অবস্থা খারাপ, এটা তো কোট হয়েছিল, এই নিয়ে কোনো কথা আছে? শঙ্কু, শুধু কথা এগুলো কথা নয়, এগুলোকে ভাসিয়ে রাখা। এই দিলীপ ঘোষ বললেন মিডিয়া বিতর্ক তৈরি করছে, মিডিয়া দেখাচ্ছে, তো এগুলো বলছেন কেন? দিলীপ বাবু কি করেছেন, কি অপরাধটা কি করেছেন আমি জানতে চাই। মাননীয় দিলীপ ঘোষ নির্বাচনে লড়তে এসেছেন, তার যদি কোনো বিজেপি শোকজ করলো কেন বলতে দেবেন না? না, বিজেপি আপনি শেষ করে নিন দিলে প্রশ্ন করছি। আমার নাম শঙ্কু, আপনার নাম যদি তাই হয় তাহলে ঠিক আছে, বলো। আমি কি বলবো? একদম, কারণ শাসক দল তো বলে, আপনি অনুমতি দিলে বলি। আচ্ছা, আমার বিষয় হচ্ছে মাননীয় দিলীপ বাবু যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে দল তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আমরা দল মানে কেন্দ্রীয় নেতৃত্ব, দল পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই তো সিদ্ধান্ত, সর্বোচ্চ নেতৃত্ব স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, নাম্বার 1। নাম্বার 2, তার কাছে প্রসেসে গেছেন হচ্ছে তৃণমূল কংগ্রেস, ইলেকশন কমিশনে জানিয়েছেন, তারাই এখন বললে কি খারাপ কথা বলেছে? না, আমি শেষ করে নি, না বললে তারাই কথা বলেছে। আরে অভিযোগ হচ্ছে তো, দিলীপ বাবু মেসো বলেছেন বলে রেখে গেছেন। না, তার আগে মুখ্যমন্ত্রীকে সেটা নিয়ে তো দল স্ট্যান্ড ক্লিয়ার করেছে। এখন নতুন ইস্যু হচ্ছে উনি মেসোর কাছে গেছেন, এটা বলেছেন। দেখুন, উনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন। আমরা বাড়িতে কোনো অভিযোগ তৈরি হলে আমরা প্রথম বয়োজ্যেষ্ঠ হিসেবে মেসোর কাছে চলে যাই, মেসো দেখো কি কাণ্ড ঘটিয়েছে।
অভিযোগ জানাতে গেছেন ওকে, আর্জি এবার জানাতে গেছেন। সৌম্যদা, এর উনি মধ্যে সেই কি ভাষা, অপরাধ আছে? লোকাল মানে ডায়ালেক্ট, নির্বাচন কমিশনকে লোকাল কথা মেসো ব্যবহার বললেও কি করেছেন। আচরণবিধি এবং ভঙ্গের শুনুন, মধ্যে পড়ে? দিলীপবাবু, এটা কি সারবত্তা আছে তৃণমূলে? দিলীপবাবু ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন সেই মেসোমাসি বলাতেও যদি কারোর মনে কষ্ট হয় তার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আবার কি কোনো কাজ নেই, সকালবেলা থেকে দিলীপ দাকে পেছনে লেগে আছে। দিলীপ বুঝে গেছে দিলীপ দা জিতবে। আচ্ছা, এই তৃণমূল জন্য পেছনে ভয় লেগে হয়েছে। আছে। ওকে, কীর্তি আজাদকে বসিয়ে তৃণমূল পেছনে লাগেনি। এটা ভুল সবাই হচ্ছে। মিলে নয়, সবাই মিলে নয়, এক লাইনে প্লিজ। শেষ করব। কীর্তি আজাদকে বসিয়ে ওদের সাধারণ সম্পাদক বহিরাগত আমি নিয়ে যা সৌম্যদার কাছে বলেছেন 20 সেকেন্ডে যাব, তারপরে প্লিজ। স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ সৌম্যদা, না, আমি প্রথমে একটা কথা বলি, দেখুন যে প্রশ্নটা করলাম, আপনারাও আপনাদের ওপরেও আমাদের একটা অভিযোগ আছে। সেই অভিযোগটা হচ্ছে আপনারা অযাচিতভাবে এই বিষয়গুলোকে এত গুরুত্ব দিচ্ছেন, যে গুরুত্ব দেওয়া আদৌ একজন জনপ্রতিনিধি, তিনি একজন জনপ্রতিনিধি, মাননীয় মুখ্যমন্ত্রীর তার সঙ্গে হাজার একটা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাকে এই ধরনের কটূক্তি করার মধ্য দিয়ে যে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এবং তিনি কটূক্তি করতে পারবেন আমি আর আমরা দেখাতে পারবো না। আমি আপনাকে বলি, আমরা কি আমি বলছি, আমি আপনাকে তিনি বলি, কি বলছেন আমরা বলছি না, না, তার মুখ দিয়ে বলছি। বলতে দিন। আমি কোনো দল, ব্যক্তি তার বাইরে গিয়ে বলছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূলও বারবার আক্রমণ করেছে, তৃণমূল করেছে, কংগ্রেসেরও কেউ কেউ করেছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, যেটা রাজনৈতিকভাবে একেবারে এটাকে বর্জন করুন। ওকে, আপনারাও বর্জন করুন। একদম, আপনারা বর্জন যদি না করেন, একদম, এর যে ম্যাগনিটিউড হচ্ছে, এই ম্যাগনিটিউড কিন্তু আমাদের সবাইকে রাজনীতি থেকে বিরত যেটা করবে, প্রদীপদা বললেন, রাজনীতি থেকে বিরত করবে। আমি প্রদীপদা বারবার বলার বলছি, চেষ্টা করলেন যে আপনারাও দুর্নীতি নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এগুলো নিয়ে কেউ কিছু বলছেন না, এই সমস্ত কথা বলছেন। আর এগুলো বর্জন করতে হবে, না হলে তো দেখানোই হবে। যেমন দুর্নীতিতে মহুয়া মৈত্র, আমি আসবো। রাজনীতি কি কম পড়িয়াছে? ওকে, ভারতবর্ষের রাজনীতি কি কম পড়িয়াছে? একদম। যার জন্য দিলীপ ঘোষ কাউকে বারমুডা বলবেন, সেটা আপনারা 2 ঘন্টা শো করবেন। আসলে গুলিয়ে কাউকে দাও। দ্রৌপদী মুর্মুকে একটা বাজে কথা না, বললে উনি আপনারা বলতে 3 পারবেন, ঘন্টা শো উনি করবেন। বলতে পারবেন, আমরা রাজনীতি দেখাতে কম পারবো না। পড়েছে এই অদ্ভুত। ভারতবর্ষে। যাই হোক, আসলে মহুয়া মৈত্র দুর্নীতিতে অভিযুক্ত। মহুয়া মৈত্র ঘুষের বদলে প্রশ্ন। মহুয়া মৈত্রকে আজকে ইডি তলব করেছিল। মহুয়া মৈত্র ইডিতে গেলেন না, প্রচারে বেরোলেন, সারা দিন প্রচার করলেন। অনেকে আবার হুঁশিয়ারি দিচ্ছেন, বিজেপির অনেকে, যে দেখবেন অরবিন্দ কেজরিওয়ালের মতো যেন না হয়। দেখুন, আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি কি যাবেন? আসলে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় বৃহস্পতিবার তাকে দিল্লিতে তলব করে ইডি। মহুয়া অবশ্য দিল্লি যাননি, তিনি দিনভর করলেন প্রচার। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। তার মানে আপনি যাচ্ছেন না? সেটা আপনি নিজেই বুঝে নিন। এদিন কালীগঞ্জে প্রচার করেন মহুয়া। চড়া রোদে, রোদ চশমা, ঘোমটা মাথায়, গ্রামে গ্রামে। কালীগঞ্জের নয়াচরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন মহুয়া মৈত্র। প্রচারের মাঝে তেষ্টা, চায়ের দোকানে ঢুকে চায়ে চুমুক। এদিন কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ছেঁড়াখাল ঘাটে যান মহুয়া। ভাগীরথীর পাড়ে নৌকার জন্য অপেক্ষা, তারপর নৌকায় চেপে নয়াচরে। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অমৃতা রায়। মঙ্গলবার তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন মহুয়ার প্রসঙ্গ তোলেন অমৃতা। आपके कामों पे हमारा भरोसा है और हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा। बोलो उसको तो जेल ही जाना है। अच्छा लोग बोलते हैं? हाँ जी। এসবে অবশ্য গুরুত্ব দিতে নারাজ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। আরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করবে না তো আমাকে ফোন করবে কি? মমতা ব্যানার্জি আমাকে ফোন করে, ওর লিডার ওকে ফোন করবে, এ তো রাজনীতির নিয়ম। নিউজ 18 বাংলা। একেবারে শনিবার সকাল থেকে সিবিআই বিভিন্ন জায়গায় গেছে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছে, মহুয়া মৈত্রর বাবার বাড়িতে গেছে, এছাড়াও মহুয়া মৈত্র দলীয় কার্যালয়ে গেছে। আজকে ইডি তলব করেছিল, আজকে যাননি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন ব্যাপক কনফিডেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন, বিজেপির উদ্দেশ্যে কার?
আমার বিজেপির উদ্দেশ্যে যে প্রশ্ন, মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ, তাতে কি তাকে গ্রেপ্তার করা উচিত? আপনার কি মনে হয়? দেখুন, কমপ্লেন রেজড হয়েছে, আদালতে বিষয়ে বিচারাধীন রয়েছে, নির্দিষ্টভাবে আইনি প্রসেসে যা হওয়া উচিত তাই হওয়া উচিত। তাতে যদি ওনাকে গ্রেপ্তার করা উচিত তাহলে গ্রেপ্তার করা উচিত, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দলীয় স্ট্যান্ড থেকে যে একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে ওনাকে ডাকা হয়েছে, ওনার কাছে নোটিশ এসেছে, ওনার যাওয়া উচিত। উনি ভোট চাইতে যাচ্ছেন, প্রচার করতে যাচ্ছেন, অথচ তদন্ত ফেস করছেন না। ওনার দলের হচ্ছে সাধারণ সম্পাদক, তাকে ডাকলে এজেন্সি তিনি গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা করে এইটাই আমার প্রশ্ন এক সেকেন্ড, আমি শেষ করিনি। অশ্বত্থমা হততে আটকাবেন না, ইতিগজটা শুনুন। উনি মাননীয় সাধারণ সম্পাদক, আইন মেনে সুপ্রিম কোর্ট থেকে তো রেমেডি পেয়েছেন। ইনি জাননি কেন? কারণ ইনি জানেন ইনি পাবেন। আমার এখানেই প্রশ্ন, তাহলে কি মহুয়া মৈত্র জানেন যে আসলে ঢুকতে হবে জেলে, না হলে আর কোনো উপায় নেই? সত্যি তো যেটা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার গেছেন। ব্যাপারটা হচ্ছে যখন আমাদের একদম কোর্ট অভিষেক বাবুকে রেমেডি দিয়েছে, একদম প্লিজ, ওকে বলে দিয়েছি, বলে দিয়েছি একদম। মহুয়া মৈত্র যাচ্ছেন না কেন? সে বলতে দিচ্ছে না কারণ উনি যাবেন, উনি অপরাধ করেছেন, উনি পাবেন না। যদি এত এরকম নিয়ে আটকায়, তাহলে এও আগে বলুক না। প্লিজ ভাই, আপনি শাসক দল, ওদের একজন সাংসদ, ওকে প্লিজ বলুন, বানিয়ে দিন। ওদের একজন সাংসদের চিঠির ভিত্তিতে আততায়ীরা পার্লামেন্টে ঢুকলো, তার এখনো বিচার হলো না, তার তদন্ত হলো না, তার এফআইআর হলো না। কলকাতায় বসে ফ্রেমিং হয়েছিল, আর এখানে কলকাতায় বসে আবহাওয়ার ফলটা দিয়েছে, পরিষ্কার করে তোমার কাছে আসবো যখন, তখন প্লিজ। হ্যাঁ কৃষণ, এই তো শোনারও ধৈর্য নেই। একই আমার কথার মধ্যে ঢুকে তাকে প্রশ্ন করতে হবে, তারপরে উত্তরটা শোনার সময় আবার তাকে প্রশ্ন করতে হবে। বিষয়টা কি? ওদের সাংসদের বিরুদ্ধে কোনো এথিক্স কমিটি, কোনো ইডি, কোনো সিবিআই, কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? ওদের সাংসদের চিঠির ভিত্তিতে আততায়ীরা পার্লামেন্টে ঢুকলো, ওকে প্লিজ। না, যদি তাই না হয়, যদি তোমাদের পূর্ণ সমর্থন থাকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, পক্ষে, মহুয়া মৈত্র কেন গেলেন না? যেরকম ডাকাটা ইডির আইনগত অধিকার, সেরকম না গিয়ে অন্য ডেট চাওয়াটাও তার সংবিধান কেজরিওয়ালের মতো জানে না তো কি বলে আইন মোতাবেক অধিকার। বিজেপি আবার কেজরিওয়ালের অ্যারেস্ট করার অধিকার। তোমাদের শুভেন্দু অধিকারীকে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারীকে চিৎকার করবেন না। 300 কোটি টাকা খরচ করেছে। শুভেন্দু অধিকারী কতবার গেছে? 300 কোটি টাকা খরচ করেছে। শুভেন্দু অধিকারী কতবার যাওয়ার সাহস দেখিয়েছে? প্লিজ বিরোধী দলের সৌম্যদাকে বলতে দাও। সবাই তোমরা প্যানেলে আসো প্রতিদিন। হ্যাঁ সৌম্য রায়, আমি তো একটা প্রশ্নই করতে চাইছি। প্রশ্ন তো মহুয়া মৈত্রকে তদন্ত করা হচ্ছে, মহুয়া মৈত্র ক্যাশ ফর কোয়ারিজে কোশ্চেন করেছেন কিনা, টাকা নিয়েছেন কিনা, এর তদন্ত হচ্ছে তো, তাই তো তাকে ডেকে পাঠাচ্ছে। তাহলে পার্লামেন্টের থেকে বার করে দিলেন কেন? উত্তর দিক, বিজেপির প্রতিনিধি উত্তর দিক। সমদা, আমি আপনার কাছে অন্তত এই কমেন্টটা আশা করিনি, কারণ আপনি তদন্ত করছেন তো, শেষ করিনি। দোষী হওয়ার আগে তদন্ত না করে আপনি শাস্তি দিয়েছেন। উত্তর চেয়েছেন। প্রথম কথা হচ্ছে, আপনি জানেন যে পার্লামেন্টারির এই কমিটির নিয়ম হচ্ছে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তে যদি কেউ দোষী প্রমাণিত হন, সেই দোষী প্রমাণিত হওয়ার জন্য তার জন্য যে লিগ্যাল প্রসিডিংস আছে সেটা করবার জন্য তারা নির্দেশ দেন। সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গেছিলেন। মহুয়া মৈত্র বললেন সিবিআই গেছে, আমার বাড়িতে গেছে, আমার দলীয় কার্যালয়ে গেছে, কিন্তু কিছুই তো পায়নি, লবডঙ্কা বললেন। দেখুন, আপনারা তো হোলি ছুটিতে দেখলেন, সিবিআই এলো, আমার বাড়ি সার্চ করলো, আপনারা সবাই দেখলেন। যখন গেল আমাকে পাঞ্চনামা ধরিয়ে গেল, যেটা আমি আপনাদের কাছে দিয়ে দেব। প্রত্যেকটা পাঞ্চনামাতে আছে নো সিজার, নো ইনক্রিমেন্ট এভিডেন্স, নো ডকুমেন্টস ফাউন্ড। তা সিবিআই যখন কিছু পায় তখন কিন্তু ছাতি চিপিয়ে বড় বড় করে মিডিয়া কনফারেন্স করে। ওরা কিছুই পায়নি, লবডঙ্কা খালি হাতে ফিরে গিয়েছে। আমার এই পুরো জিনিসটা বেশ হাস্যকর লাগছে, মানুষ সবই দেখছে। আপনিও জানেন প্রদীপদা, শনিবার দিন একেবারে সিবিআই তন্ন করে খুঁজেছে, উনি দাবি করছেন লবডঙ্কা। না, এখন এই ইডি সিবিআই এর প্রশ্নে তো আমার নির্দিষ্ট কিছু নিজের কোয়ারিজ আছে। এক হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেল, 9 বার বোধহয় ডেকেছিল। মলয় ঘটককে 12 বার ডাকা হয়েছে, যায়নি, অ্যারেস্ট হন 13 বার। আরেকটা প্রশ্ন বাকি আছে। এবার ইডি সিবিআই যাকে রেড করলো মধ্য কলকাতায়, তাপস রায়, এই টিভি টক শোতে, কোনো একটা টক শোতে সেদিন বিজেপির লোক বলেছিল তুলে নেওয়া উচিত, অ্যারেস্ট করা উচিত, সে ক্যান্ডিডেট হয়ে গেল বিজেপির।
তাহলে এই এজেন্সিগুলোকে কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, আমি এই মানুষগুলোকে সামনে প্রধানমন্ত্রী পেয়েছি, ভালো বলছেন- লাগছে। Please, please, সবাই মিলে আমার না। ভালো লাগছে যে এই মানুষগুলোকে সামনে পেয়েছি, যারা প্রতিদিন মিথ্যা ভাষণের দ্বারা তোমার কাছে আসবো। জোটের বক্তব্য মহুয়া শেষ মৈত্রর হলে কি একটা উত্তর বক্তব্য দেবো? দেখিয়ে, মহুয়া মৈত্রর আরো একটা বক্তব্য দেখিয়ে, যে মহুয়া মৈত্র বলছেন এই সব মহিলাদের ফোন করছেন অমৃতা রায়, রেখা পাত্র, প্রধানমন্ত্রী, কিন্তু মহিলাদের উন্নয়ন করেছেন, মণিপুরেও তাকাননি প্রধানমন্ত্রী, মহিলাদের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বলছেন। এগুলো কোনো অঙ্ক নয়। প্রধানমন্ত্রী ইলেকশন মন্ত্রী হয়ে ভোটের আগে মহিলা প্রার্থীদের ফোন করে। তিনি ভোটের আগে বিরোধী মহিলা প্রার্থী যেমন কাকলিদি, অপরূপা, মহুয়া মৈত্র তাদের কেন্দ্রে আসে। তাই মহিলাদের প্রতি নরেন্দ্র মোদীর একটা অদ্ভুত কানেকশন বরাবরই ছিল। সেই কানেকশনটা কতটা সঠিক কতটা নয় সেটা আমি মানুষের ওপর ছেড়ে দেব। কারণ মণিপুরের মহিলারা যখন নগ্নভাবে ঘুরিয়ে তাদের ধর্ষণ করা হয় তখন কিন্তু তার মুখ দিয়ে একটা টু শব্দ বেরোয় না। তাই মহিলারা আলটিমেটলি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, মহিলাদের কন্যাশ্রী দিচ্ছে মমতা ব্যানার্জি, মহিলাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিচ্ছে মমতা ব্যানার্জি। তাই আলটিমেটলি ভোটের বাক্সে মমতা ব্যানার্জির জিত হবে, এটা আমার কোনো সন্দেহ নেই। আমি 30 সেকেন্ড সময় দেবো শঙ্কুদেব পান্ডা। 30 সেকেন্ড প্লিজ। প্রতিবাদ করছি মহুয়া মৈত্রের এই বক্তব্যের বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে ইলেকশন কমিশনে যাওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। কেন? প্রধানমন্ত্রীকে উনি বলেছেন মহিলাদের সাথে অদ্ভুত কানেকশন, হোয়াট ইট মিন্স, কি বোঝাতে চাইছেন উনি? আমি খেয়াল করিনি এতক্ষণ কি বোঝাতে চাইছেন পাপ আছে। উনি কোন দিকে ইন্ডিকেট করতে চাইছেন? এক্সপ্লেন করুন। আচ্ছা বেশ, শুভজিতের কাছে আসবো। কি ধরনের শুভজিতের কাছে কথাবার্তা বলতে আসবো। যাচ্ছেন খুব উনি? কম সময়ের মধ্যে যে সময় নিয়ে কথা বলছে তৃণমূল, এটা কি সত্যি যে নির্বাচনের আগেই হয়েছে বলে, নির্বাচনের আগে হয়েছে বলে ইডি সিবিআই একবার নির্বাচনের জন্যই যাচ্ছে, নাকি ইডি সিবিআই যেরকম নিয়ম মাফিক যাওয়া, রুটিন মাফিক যাওয়া সেরকম যাচ্ছে? না, রুটিন মাফিক যাওয়ার আগে মহুয়া মৈত্রকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে, কারণ ভারতবর্ষ তো একটা সাংবিধানিক গণতন্ত্রের দেশ এবং সাংবিধানিক গণতন্ত্রে এই এমপিরা প্রত্যেকে শপথ নিয়ে পার্লামেন্টে প্রবেশ করে এবং তারপর তিনি আপনার 2005-এর ক্যাশ ফর কোয়েরি স্ক্যামে 11 জন এমপির সিটিং এমপি তাদের সবার পোস্ট খোয়াতে হয়েছিল। পরে দিল্লি পুলিশ তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন শুরু করে এবং প্রত্যেকের, তারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত গেছিল, কিছু হয়নি। কিন্তু আমি বলছি মহুয়া মৈত্র তিনি যে এত অ্যান্টি ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলেন, তিনি আজকে কি করে একটা বিজনেসম্যান এবং যার কনফ্লিক্টিং ইন্টারেস্ট আছে অন্য বিজনেসম্যানদের সাথে, তার সাথে পাসওয়ার্ড শেয়ার করলেন এবং অন্যান্য ধরনের গিফট নিলেন। অন্যদিকে ইডি সিবিআই এর যে প্রশ্নটা আপনি সঠিকভাবেই করছেন, ইডি সিবিআই যখন যার বাড়িতে গেল সেই ক্যান্ডিডেট আবার তাপস রায়, তিনি হয়ে গেলেন নর্থ কলকাতার ক্যান্ডিডেট। উনি কি করে হলেন? ওনার সাথে ওনার এগেইনস্টে ইনভেস্টিগেশনটা কি, ওনার এগেইনস্টে ইনভেস্টিগেশনটা কি থাকবে আমি জানতে চাই। তৃণমূলকে প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন তৃণমূলকে, মহুয়া গ্রেপ্তার হলে আপনারা কি করবেন? উনি কি জেলে গিয়ে লড়াই করবেন? না, প্রথম কথা এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, কিন্তু নিশ্চয়ই আমরা তো সব কিছুর জন্য প্রস্তুত আছি। এই মোদি জামানাতে কোনো আইন নেই, কানুন নেই, বিচারপতি আমাদের বিরুদ্ধে একের পর এক অবিচার করে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন, যার বিরুদ্ধে ইডির অভিযোগ স্বয়ং প্রধানমন্ত্রী। শুধু তাপস রায়ের এখানে উল্লেখ হলো, প্রধানমন্ত্রী বলেছেন 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত অজিত পাওয়ার। 28 জুন বলেছেন, 2রা জুলাই সাড়ম্বরে নিজের দলে নিয়েছেন উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী করেছেন মহারাষ্ট্র। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করেই যাচ্ছে বিজেপিকে এগিয়ে। আর মহুয়া মৈত্র বলছেন তিনি স্বাধীন চেতা, তিনি স্বাধীন চেতা। কি বলছেন? মানুষের মুখ বন্ধ করা যাবে না, সবটাই তিনি জনতার কাছে নিয়ে যাচ্ছেন। দেখুন। লোকে বলে না মানুষের মুখ কোনোদিন বন্ধ করা যায় না। আমরা গণতন্ত্রে বাস করি। আমি আমার জীবন খুব ওপেনলি লিভ করি। কারোর যদি সেটা নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা তাদের প্রবলেম, সেটা আমাকে আদৌ বিন্দুমাত্র কোনোদিন বদল করেনি। আর অমৃতা রায়, রাজমাতা, যাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে চ্যালেঞ্জ ছুড়লেন, শুধু নয় পাল্টা বললেন খেলা হবে। দেখুন। বাংলার মানুষ একটি রাজাকেই চিনিস, রাজা রামমোহন রয়, আর একটি রানীকেই চেনেন, সেটা রানী রাসমণি। তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না। আমি যতদূর জানি বিজেপির প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায়, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে বলছি ভোটের ময়দানে নামুন। আমাদের 82টা অঞ্চল আছে, প্রত্যেকটা ঘুরুন, 1841টা বুথ আছে, প্রত্যেকটাতে যান, মানুষের সাথে মিশুন। আমি শুনেছি আপনার ভিড়ে নাকি কষ্ট হয়, সেই ভয়টাকে অতিক্রম করে মানুষের সাথে মিশুন, নিশ্চয় ভোটের ময়দানে খুব ভালো খেলা হবে। এই যে অমৃতা রায় বললেন, পাল্টা চ্যালেঞ্জ। অমৃতা রায়ের সঙ্গে কথা হলো, অমৃতা রায় এবং রেখাপাত্রর সঙ্গে কথা হলো। এদিকে আবার সিবিআই, ইডি মহুয়া মৈত্রর বাড়িতে যাচ্ছে, তিনি পাল্টা, কোনো পরোয়া নেই তার। মহিলা ভোট,
এই যে মহিলা ভোট টার্গেট বলা হচ্ছে অনেকের থেকে রাজনৈতিক মহল, যে প্রধানমন্ত্রী কেন বারবার রেখা পাত্র বা এই অমৃতা রায়কে ফোন করছেন। তৃণমূলও এবার না, তৃণমূল তো প্রথম থেকেই মহিলা ভোট টার্গেট করেছিল, এবার আরো নতুন করে কর্মসূচি নিচ্ছে। অনেকে বলছেন সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে নাকি। দেখুন, পাখির চোখ লোকসভা নির্বাচন, মহিলা ভোট ধরে রাখতে তৃণমূল মরিয়া। মহিলা মন জয়ে মহিলাদের উপরই আস্থা রাখছে তৃণমূল। মহিলাদের সামনের সারিতে রেখে নিচ্ছে একাধিক জনসংযোগ কর্মসূচি, যেমন আমার বুথে আমি সাথে, সবাই বলো লক্ষ্মী এলো। 21-এর ধাঁচেই বাড়ি বাড়ি প্রচারে যাবেন তৃণমূলের মহিলা নেতা কর্মীরা। প্রতি বাড়িতে দেওয়া হবে একটা বিশেষ কিট, এর মধ্যে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি, পোস্টার, আর থাকবে মহিলাদের জন্য রাজ্যের প্রকল্পের তথ্য। বিশেষ স্টিকারও দেওয়া হবে। এছাড়া মহিলাদের নিয়ে হবে একাধিক কর্মী সভা। রাজ্যের সর্বত্র চলবে চাটাই বৈঠক। সবাই বলো লক্ষ্মী এলো ব্যানারে রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে জনসভা ও মিছিল। এই কর্মসূচিগুলি বাস্তবায়িত করতে চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাঁজাদের উপর বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল। নির্বাচনের সময় আবারও মেয়েরা বুথে বুথে যাবে, সেই লিফলেটটা মানুষের কাছে দেবে। এই লক্ষ্মীর ভান্ডারের একটা এনভেলপ মতন খাম সেটা দেবে, যেই বাড়ি থেকে চলে আসবে একটা স্টিকারও লাগিয়ে আসবে, বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, সেটাও করবে। আমরা একটা নামও দিয়েছি এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমার বুথে আমি সাথে। তাছাড়াও আমাদের কর্মী সভা হবে, সেই কর্মী সভার একটা নাম আমরা দিয়েছি বন্ধন আঁচলের জয় তৃণমূলে। মানুষের কাছে পৌঁছে মানুষের আস্থা অর্জন করার রাস্তা তৈরি করব। এ রাজ্যে এবার মোট ভোটার 7,59,19,891, মহিলা ভোটার 3,73,48,511, অর্থাৎ প্রায় 49% ভোটারই মহিলা। তাই বিজেপিরও টার্গেট মহিলা ভোট। এর জন্য তারা বারবার হাতিয়ার করছে সন্দেশখালি। সন্দেশখালির আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে তারা প্রার্থীও করেছে। রেখাকে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। এসবের পাল্টা হিসেবে তৃণমূলের এবার জোড়া কৌশল, বিজেপিকে নারী বিদ্বেষী দল হিসেবে প্রচার করা এবং রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব প্রকল্প করেছে তার প্রচার, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। এর মধ্যে 21-এর বিধানসভা ভোট এবং 23-এর পঞ্চায়েত ভোটে লক্ষ্মীর ভাণ্ডার ভালো ডিভিডেন্ড দিয়েছে। এই সব প্রকল্পগুলি নিয়েই 24-এর মহারণের আগে ঘরে ঘরে পৌঁছতে চাইছে তৃণমূল। মহিলাদের সমর্থন ধরে রাখতে তৃণমূলের মহিলারাই নামছেন ময়দানে। 2021 সালে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের কারণ হিসাবেই ধরে নেওয়া হয়েছিল মহিলা ভোটের একটা বড় অংশ তাদের দখলে থাকা। আর এই ভোটেই ভাঙন ধরাতে চাইছে হচ্ছে বিজেপি শিবির। আর সে কারণেই আরও একবার মহিলাদের কাছে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নয়া কর্মসূচি শুরু করা হচ্ছে। ক্যামেরা যতীনময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আমি একেবারে কৃষাণুর কাছে যাবো খুব সংক্ষেপে, আমাদের সময় তো খুব কম। জনতারও প্রশ্ন এটাই যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মানুষ, মহিলারা কন্যাশ্রী, রূপশ্রী সব বিষয়ে অবগত আছেন, কিন্তু বিজেপি যেহেতু বলছে শুধু সন্দেশখালি নয়, হাজার হাজার শাহজাহান গোটা পশ্চিমবঙ্গে আছে, তাই কি একটু বাড়তি চিন্তা, তাই এরকম কর্মসূচি? চিন্তা না, আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস। যেটা সন্দেশখালিতে হয়েছে নিশ্চয়ই ওটা না হলেই ভালো হতো, ওটা আমাদের জন্য অস্বস্তিকর। কিন্তু মানুষ এটাও দেখলো যে আমাদের নেতা হলেও শিবু হাজরা হোক, আজকে উত্তম সর্দার হোক বা শাহজাহান শেখ হোক, তাদের গ্রেপ্তার হয়, কিন্তু বিজেপির ব্রিজভূষণ সরকার সিবিআই কাস্টডিতে আছে, অ্যারেস্ট হয় না। 99% নেতারা তুমি চিৎকার করতে হবে না, তুমি চিৎকার করতে হবে না, প্লিজ নিশ্চয়ই বলবে, পরে বলবে। এই যে কৃষাণু, আমাদের সময় খুব কম, আমাদের সময় খুব কম। হ্যাঁ শুনবো, এই ব্রিজভূষণের নাম উঠছে। কৃষাণু প্লিজ, ওকে। কৃষাণু যেটা বললো এটা বারবার বলছে, ব্রিজভূষণের নাম উঠছে, আরো অনেক হাতরাসের নাম করছে, উন্নয়নের নাম করছে। কারণ কি? না 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 না, অ্যালাউড না, প্লিজ ওভারল্যাপ না। আমার বক্তব্য হচ্ছে খুব অস্কো মামলার নেতা, গণতন্ত্রে মিলিটারি আছে, ব্যাস চুপ চুপ চুপ। থ্যাংক ইউ।
আমার বক্তব্য হচ্ছে বারবার আপনি যেমন কষ্ট করে ওনাকে থামাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেও শাহজাহানকে থামাতে পারছেন না। শাহজাহান ফুঁড়ে ফুঁড়ে উঠছে। আমরা মানুষ সেই চোখ থেকে ছবি সরছে না যে মহিলারা মাথায় ঘোমটা দিয়ে রেখেছে, 500 টাকা 1000 টাকা দিয়ে কন্ট্রোল করা যাবে না। দেখেছেন আমরা হচ্ছে 30 সেকেন্ড। আমি একটু প্রদীপদা নারী বিদ্বেষী বঞ্চনা থেকেই হচ্ছে নারী বিদ্বেষী বঞ্চনা বলতে না। মহিলারা কিন্তু বেশিরভাগই তখন সিপিএম এ ছিলেন, এখন ভাগ হয়ে গেলেন। আপনি কি সন্দেশখালী কথা বলছেন? সন্দেশখালী কেন, গোটা পশ্চিম। আমি আপনাকে স্পেসিফিক করি, বিজেপি নারী বিদ্বেষী, এটা নিয়ে কারুর মধ্যে কোনো সন্তোষ নেই, এক সংশয় নেই। সিপিএম এর মধ্যে বেশি আছে। প্লিজ, সময় খুব কম, সময় খুব কম, সময় খুব কম। শঙ্কুদেব পণ্ডা, তোমার বলতে সুবিধা হবে। নির্মলা সীতারামন এবং তার বর আজকে খুলাসা করে দিয়েছে, অপেক্ষা করো। আমি শুধু স্পেসিফিক করছি মহুয়া মিত্রের কথায় আমার আপত্তি জানালাম যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী পান বলে মহিলারা ভোট দেবেন মমতা ব্যানার্জিকে, এইটা কখনো হওয়া উচিত নয়। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি যে অনেক দুর্নীতি নিয়ে কথা হলো, যে প্রধানমন্ত্রী যে কারণে হনলিতে বৃষ্টি পড়লেও ছাতা খোলেন, তো মণিপুরে কিছু হলে উনি দেখতে পান না। আবার ঠিক মুখ্যমন্ত্রীও পশ্চিমবাংলা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সন্দেশখালীও যেতে পান না, দেখতে পান না দূরবীন দিয়ে, বিরোধীদের সব কিছু দেখতে পান। তা আমি শুধু লাস্ট একটা ক্লোজ করি, এত মহিলা করছে বিজেপি 44 বছর, একটা বিজেপি তার রাষ্ট্রীয় সভাপতি মহিলা পায় না, সে আবার নাকি মহিলা। আপনারা তো একজনকে প্রধানমন্ত্রী বানানো, মহিলা সভাপতি নেই দলটা। সব করলেন একজন মহিলাকে প্রধানমন্ত্রী, মহিলা সভাপতি নেই। থামুন 44 বছর। দেখুন লার্জার পিকচার হলো নারীর বিরুদ্ধে কমেন্ট করাটা একটা পলিটিক্সের, যারা রাজনীতির কারবারি, তাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সে টিএমসি হোক, সে বিজেপি হোক, সবাই। এবং আমি বলছি সন্দেশখালী যেমন আছে, মণিপুর যেমন আছে, হাতরাস যেমন আছে, উন্নাও আছে, সবাই একই দোষে দুষ্ট। তাই আজকেরই আপনি বারবার বলেন লক্ষ্মীর ভান্ডার, এটা কি আপনার ঘরের টাকা? আমি সবাই একই দোষে, এটা আপনার ঘরের টাকা, এটা মানুষের টাকা। আপনি লক্ষ্মীর ভান্ডার কাকে দিচ্ছেন? এরপরে মহিলা ভোট কোন দিকে যায়, 49% মহিলা ভোট, তা নিয়েও চর্চা হবে, বিতর্ক জারি থাকবে, জনতার দরবারও জারি থাকবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আবার সোমবার জনতার দরবার।